তো আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পয়েন্টার। আজকে আমাদের লেকচার হচ্ছে পয়েন্টারের উপর। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, এখন পয়েন্টার জিনিসটার সাথে তোমরা একেবারেই অপরিচিত সেটা মনে হয় না আমার। তার কারণ হয়তো তোমরা আগের যে প্রোগ্রামিং কোর্সগুলো করেছো, বিশেষ করে সিএসসি 115, সেখানে পয়েন্টারের কনসেপ্টটা আসার কথা। তবে আমি অ্যাজিউম করে নিব যে তোমরা জীবনেও পয়েন্টারের নাম শোনোনি, ঠিক আছে? তার কারণ হচ্ছে কতটুকু তোমরা পয়েন্টার সম্পর্কে জেনেছো, কতটুকু করেছো আমি জানি না। একদম বেসিক আইডিয়া হয়তো থাকার কথা অনেকেরই, অনেকের হয়তো আরো অ্যাডভান্সড আইডিয়া থাকতে পারে, বাট আমার পক্ষে যেহেতু সেটা জানা সম্ভব না, আমি একদম জিরো থেকে শুরু করব, ঠিক আছে? সো যারা জানো তার কাছে হয়তো একটু বোরিং লাগতে পারে, কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরে নেব তুমি জীবনে প্রথম আজকে পয়েন্টার সম্পর্কে শুনতেছো। ওকে, পয়েন্টার আমরা কেন শিখবো? তার কারণ হচ্ছে ওই যে ডেটা স্ট্রাকচার গুলো যখন আমরা করবো আস্তে আস্তে, আমরা শুরু করবো অ্যারে দিয়ে, তারপরে দেখা যাবে লিঙ্ক লিস্টে যাচ্ছি, তারপর আমরা ট্রি, গ্রাফ, এই ডেটা স্ট্রাকচার গুলোতে যাবো। সেখানে ডেটা গুলোকে পরস্পরের সাথে জয়েন করে রাখার জন্য একটা কম্পোনেন্ট লাগবে, যেটা হচ্ছে পয়েন্টার। আমরা এটাও জানি যে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পয়েন্টার নাই। তো তুমি প্রশ্ন আসতেই পারে যে সেই ক্ষেত্রে আমরা কিভাবে কানেকশনটা করব। সেই ক্ষেত্রে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য স্পেসিফিক ব্যবস্থা আছে, চিন্তার কোনো কারণ নেই। বাট আমরা আপাতত সি প্লাস প্লাসে যখন করছি, যেখানে পয়েন্টারের এক্সটেন্সিভ ইউজ আছে, পয়েন্টারকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে পয়েন্টার জিনিসটা কি। এর একদম তোমার সহজ এবং ফার্স্ট আনসার হচ্ছে যে পয়েন্টার একটা ভ্যারিয়েবলের মতোই, জাস্ট একটা রেগুলার ভ্যারিয়েবল, ঠিক আছে? দেখো এখানে পয়েন্টার ভ্যারিয়েবল কথাটা বলা হচ্ছে। সো ভ্যারিয়েবল যেমন আমরা বলি, ধরো ইন্ট এক্স ইকুয়াল টু 5, এটা একটা ভ্যারিয়েবল, তাই না? এটা একটা ইন্টিজার। অথবা আমরা বলতে পারি ধরো ডাবল, মনে করো ডাবল ডি ইকুয়াল টু 3.9। এই যে আমরা যখন এক একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি এবং তার একটা নাম দিই, ঠিক পয়েন্টারকেও প্রথম কথা হচ্ছে পয়েন্টারও একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? তাহলে পয়েন্টারের ডিস্টিংশনটা কি অন্য ভ্যারিয়েবল থেকে? ডিস্টিংশনটা হচ্ছে অন্য ভ্যারিয়েবল গুলো একটা ভ্যালু হোল্ড করে। যেমন এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 5 এবং ডি এর ভ্যালু হচ্ছে 3.9, বাট পয়েন্টার ভ্যালু না, অ্যাড্রেস হোল্ড করে, অ্যাড্রেস, ঠিক আছে? তাহলে এখানে একটু ঝামেলা দেখা যাচ্ছে। অ্যাড্রেস কি জিনিস সেটা আমাদের একটু দেখা লাগবে, তাই তো? তো আমরা আগে অ্যাড্রেসের কনসেপ্টটা একটু দেখে আসি। দেখো আমাদের যখন আমরা আমরা যে প্রোগ্রামগুলো কম্পিউটারে রান করে, সে সবগুলো মেইন দুইটা জিনিস, মানে কম্পিউটারে দুইটা হার্ডওয়্যার আছে যেখানে আসল কাজগুলো হয়। একটা হচ্ছে সিপিইউ, তোমরা জানো সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আরেকটা হচ্ছে মেইন মেমোরি বা র্যাম। র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এগুলো তোমরা জানো, তোমাদের সবার কম্পিউটার আছে বাসায়, এবং তোমাদের সিপিইউ কত গিগাহার্টজ, র্যাম কত গিগাবাইট, এটসেট্রা, এরকম ইনফরমেশন তোমাদের জানা আছে, তাই না? এই দুইটা কম্পোনেন্টের কাজ কি মূলত সেটাও হয়তো তোমরা জানো, তারপরেও বলছি যে সিপিইউ হচ্ছে মেইনলি এক্সিকিউশন এর জন্য দায়ী, অর্থাৎ আমার প্রোগ্রামটা রান করবে সিপিইউ তে। আর মেমোরি হচ্ছে আমার প্রোগ্রামের জন্য যে সমস্ত ভ্যারিয়েবল এবং ডেটা রাখতে হয়, সেগুলোকে টেম্পোরারিলি স্টোর করে রাখার জন্য হচ্ছে মেমোরি। তাহলে সিপিইউ এবং মেমোরি পরস্পরের সাথে ইন্টারঅ্যাক্ট করে। সিপিইউ নিজে তেমন কোনো ডেটা হোল্ড করে না। এখানে একটু ফাঁক আছে, কারণ সিপিইউ কিছু ডেটা হোল্ড করে, সিপিইউ তে রেজিস্টার আছে। এগুলো তোমরা কম্পিউটার অর্গানাইজেশন, আর্কিটেকচার বা মাইক্রো প্রসেসর এই কোর্সগুলো করলে আরো
ডিটেলস জানবা, বা অপারেটিং সিস্টেম পড়লেও জানতে পারবা। বাট আমার উদ্দেশ্য অত গভীরে যাওয়া না। মূলত আমরা সিম্পলিফাইড ওয়েতে যদি বলি, সিপিইউ কাজ করে কিন্তু সিপিইউ কোনো ডেটা হোল্ড করে না। যেমন ধরো তোমাকে যদি বলা হয় আমি দুইটা নাম্বার যোগ করতে চাই, 5 + 7, ওকে, এটার আনসার কি হবে? ইকুয়াল টু হবে 12, তাই তো? এখন এই যে যোগের কাজটা এটা সিপিইউ করতে পারবে, কিন্তু এই যে 5 এবং 7 ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা থাকবে র্যামে। র্যামের কোনো এক জায়গায় এই ভ্যালুগুলো থাকবে এবং র্যাম থেকে ভ্যালুগুলো সিপিইউ তে যাবে। সিপিইউ অ্যাডিশনের কাজটুকু করবে, করার পর যে রেজাল্ট আসবে সেটা আবার সে র্যামেই ফেরত পাঠাবে। সো ভ্যালুগুলো ধরে রাখার দায়িত্ব র্যামের, আর ওদের উপর যোগ বিয়োগ গুণ ভাগ এটসেট্রা যাবতীয় অপারেশন করার দায়িত্বটা হচ্ছে সিপিইউ এর। ওকে, এখন র্যামে যেহেতু ডেটাটা থাকছে, তার মানে তুমি যখন কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো, ধরো এখানে এক্সাম্পল দেওয়া আছে একটা, ধরো লেটার নামক একটা একটা ক্যারেক্টার এখানে ডিক্লেয়ার করা হচ্ছে, বা আমি এমনি জেনারেল এক্সাম্পল দিই। ধরো তুমি বললা int i = 5, এই কথাটা যখন তুমি বলতেছো তখন তোমার র্যামের ভিতরে এই ভ্যারিয়েবলের জন্য একটা জায়গা বরাদ্দ করা হবে। তাহলে র্যামকে তুমি আসলে একটা জমির মতো চিন্তা করতে পারো, যেখানে যেটা তোমাকে অ্যালট করা হয়। যেমন ধরো বসুন্ধরার ভিতরে জমি আছে, তাই না? বসুন্ধরার মধ্যে 3 কাঠা জমি, 5 কাঠা জমি, এরকম বিভিন্ন অ্যালোকেশন করা আছে, তাই তো? সো তুমি যদি ওখানে জায়গা কেনো, তাহলে তোমাকে ওর মধ্যে একটা প্লট বরাদ্দ দেওয়া হবে। এখন এই প্লটের মধ্যে তুমি যা খুশি তাই করতে পারো, তাই না? তুমি এখানে একটা 5 তলা বিল্ডিং করতে পারো, 10 তলা বিল্ডিং করতে পারো, টিন শেড বিল্ডিং করতে পারো, কোনো বিল্ডিং নাও করতে পারো, পেঁপে চাষ করতে পারো, কোনো সমস্যা নেই, তাই তো? বাট ওইটা তোমার জন্য অ্যালোকেটেড। একইভাবে যখন তুমি int i = 5 বলতেছো, তখন র্যামের ভিতর তোমার জন্য একটা জায়গা অ্যালোকেট করা হবে। প্রশ্ন হচ্ছে কতটুকু জায়গা অ্যালোকেট করা হবে? এটা ডিপেন্ড করবে তোমার ডেটা টাইপের। ওকে, সো তুমি ইন্টিজার যদি বলো সেক্ষেত্রে তোমাকে 4 বাইট জায়গা দেওয়া হবে। বেশিরভাগ এটা ডিপেন্ড করবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর, কিন্তু ইন জেনারেল বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্টিজার 4 বাইট জায়গা দেওয়া হয়। তুমি যদি ক্যারেক্টার বলো সেক্ষেত্রে তোমাকে হয়তো 2 বাইট জায়গা দেওয়া হবে। তুমি যদি লং বলো সেক্ষেত্রে তোমাকে হয়তো 8 বাইট জায়গা দেওয়া হবে। ঠিক আছে, এক একটা ডেটা টাইপের উপর ভিত্তি করে তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা অ্যালোকেট করে দেওয়া হবে। সো এখন থেকে তোমার অপারেটিং সিস্টেম এবং তোমার কম্পাইলার এই জায়গাটুকুকে আই নামে চিনবে, এবং এই জায়গার ভিতরে তুমি যেহেতু i = 5 বলতেছো, সো এটার ভিতরে 5 এই ভ্যালুটা থাকবে। তুমি যদি এখানে 5 না বলে 15 রাখতো, তাহলে ওখানে 15 থাকতো। 15 জায়গায় 15,000 বললে 15,000 থাকতো, তাই তো? তুমি তোমার ইচ্ছা মতো, তুমি তো চাইলে এরপরে int i = মনে করো 0 করে দিতে পারো, সেক্ষেত্রে এই ভ্যালুটা আবার 5 এর পরিবর্তে 0 হয়ে যাবে। ঠিক আছে, এখন বসুন্ধরাতে জমি থাকলে যেমন সেই জমির একটা অ্যাড্রেস লাগবে, তাই না? তুমি আন্দাজে কোথায় আছে সেটা তো বলতে পারবে না যদি তোমার একটা স্পেসিফিক অ্যাড্রেস না থাকে। এক্স্যাক্টলি সেম জিনিস কম্পিউটারেও হয় বা র্যামের মধ্যেও হয়। র্যামে প্রতিটা বাইটেরই একটা অ্যাড্রেস থাকতে হয়, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 এরকম করে করে একটা অ্যাড্রেস থাকবে। সো তুমি যখন বলতেছো যে আমি অমুক জায়গায় একটা ইন্টিজার রাখতেছি, তার মানে ওই ইন্টিজারের জন্য যে 4 বাইট জায়গা, ওটা 1 2 3 4 4টা বাইট থাকবে এবং তাদের প্রত্যেকের অ্যাড্রেস থাকবে। সাধারণত আমরা শুধুমাত্র একটা একটা ভ্যারিয়েবলের প্রথম বাইটের অ্যাড্রেসটা রাখি। ওকে, শুধু ফার্স্ট বাইটের অ্যাড্রেসটা থাকলেই চলে, কারণ আমি যদি জানি যে ইন্টিজার 4 বাইটস এর, তো ফার্স্ট অ্যাড্রেসটা দেওয়া থাকলে ওটার থেকে শুরু করে 1 2 3 4 4টা বাইট আমি ইন্টিজার নিয়ে নিতে পারবো, তাই না? So the bottom line is every variable in our program has an address. এখন প্রশ্ন হতে পারে যে তুমি কি মানে তোমাকে তো এতদিন পর্যন্ত অ্যাড্রেস নিয়ে হয়তো খুব বেশি কাজ করতে হয়নি, তাই না? তার কারণ হচ্ছে যে অ্যাড্রেসের ব্যাপারটা অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করে। এটা তোমাকে আসলে, তুমি চাইলে অ্যাড্রেসে কোনো ধরনের ম্যানিপুলেশন না করেও থাকতে পারো, প্রোগ্রাম করতে পারো। বাট সি এবং C++ এই ল্যাঙ্গুয়েজ গুলোতে প্রোগ্রামারকে অনেক বেশি কন্ট্রোল দেওয়া হয়। সো প্রোগ্রামার আসলে চাইলে অ্যাড্রেস দেখতে পারে একটা একটা ভ্যারিয়েবলের এবং সেটাকে ম্যানিপুলেট করতে পারে। বাট জাভা বা পাইথন এই টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে
অ্যাড্রেস ম্যানিপুলেশন করা যায় না, ওটা সম্পূর্ণভাবে প্রোগ্রামারের কাছে। ঠিক আছে, এখন বলো এই পর্যন্ত তো কোনো কোয়েশ্চেন আছে? স্যার র‍্যাম এর মেমোরিটা স্যার টেম্পোরারি থাকে না? হ্যাঁ, র্যাম টেম্পোরারি। টেম্পোরারি অর্থে যে র্যাম তো যখন মানে তুমি জানো যে কম্পিউটার যখন রিবুট হয় তখন র্যাম মেমোরি সব ফ্লাশ আউট হয়ে যায়। হ্যাঁ, সো এটা টেম্পোরারি। তোমার প্রোগ্রামটা যখন রান করছে ওই অবস্থাতে ডেটাগুলা তুমি রাখতে পারবা। প্রোগ্রাম রান করা শেষ হয়ে গেলে তোমার র্যামের মানে ওই প্রোগ্রামের জন্য র্যামের কাজও শেষ। আর এর মাঝখানে যদি তুমি রিস্টার্ট করে দাও তাহলে তো ডেটা পুরোপুরি শেষ। এখন তোমরা মানে জানো স্যার যে ব্যাপারটা কি স্যার এরকম যে মানে সিপিইউর সাথে যে ওই নাম্বার অফ ভ্যালুজ এর যে ট্রান্সমিশনটা ওটা একদম অফ হয়ে যাবে? হ্যাঁ, মানে কখন অফ হয়ে যাবে? যখন আমরা রিবুট করতেছি, যেরকম লাইক 5+7 যে করছে, ও যে 5 ভ্যালুটা যে সিপিইউ কে পাস করতেছে, যে এই যে ট্রান্সমিশনের যে এই ব্যাপারগুলো, মানে এটা পুরোটা মেমোরি থেকে এনগেজ হয়ে যাবে। বাট 5 যদি তো তুমি একদম র‍্যাম থেকে হ্যাঁ, যদি না 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 যদি তুমি রিস্টার্ট করো তাহলে পুরো র্যামটাই একেবারে খালি হয়ে যাবে, বুঝছো? খালি হয়ে যখন তুমি রিবুট করবা র্যামের কিছু অংশের মধ্যে অপারেটিং সিস্টেমের কিছু ডেটা থাকে, সেটা আবার রিবুট যখন করবা তখন আসবে। বাট রিস্টার্ট করা মানে র্যামটাকে একেবারেই ফ্লাশ করে ফেলা, বুঝছো? মানে ফ্লাশ মানে ওটা একদমই ধুয়ে মুছে যাবে, বুঝছো? আর তুমি যেটা বলছো সেটা হবে হচ্ছে যদি তোমার প্রোগ্রামটা শেষ হয়। ধরো তোমার প্রোগ্রাম, তুমি একটা প্রোগ্রাম রান করলে, হ্যাঁ, মনে করো ছোট্ট একটা প্রোগ্রাম, ওটা কাজ হচ্ছে দুইটা ভ্যালু নেওয়া ইউজারের কাছ থেকে, তারপরে ওটা যোগ করে রেজাল্টটা পাঠানো, একদম ছোটবেলায় তোমরা যে প্রোগ্রাম গুলো করছো। সেটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে ওই ধরো তোমার প্রোগ্রামের কাজ শেষ হয়ে যাওয়ার পর র্যামে ভ্যালুটা থেকে যাবে। তুমি তো কম্পিউটার রিস্টার্ট করতেছো না, জাস্ট প্রোগ্রামটা শেষ, র্যামে ভ্যালুটা থেকে যাবে, বাট ওই জায়গাটা এখন ফ্রি স্পেস হিসেবে মানে ট্রিট হবে। সো নেক্সট টাইম যদি অপারেটিং সিস্টেমে লাগে সে ওটার উপরে নতুন ভ্যালু অ্যালোকেট করতে পারবে। মানে এখন যেহেতু আর ওই প্রোগ্রামটা কাজ করতেছে না, ওই ভ্যালুটা আছে কিন্তু ওইটা এখন মানে দুধ ভাত আর কি, ওটা ওটার গণার মধ্যে না। নতুন প্রোগ্রাম এসে চাইলে ওই জায়গায় নতুন করে আবার ডেটা অ্যালোকেট করতে পারে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, অবশ্যই বলো। যখন আমরা রিবুট করব অথবা রিস্টার্ট করব তখন কি অ্যাড্রেসটাও চেঞ্জ হয়ে যেতে পারে? মানে কিছু তো থাকবেই না, আমার র্যামের তো তখন একেবারে কিছুই থাকবে না, বুঝছো? সো অ্যাড্রেস 0x180 এরকম যে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এই পুরো অ্যাড্রেসটাকে আচ্ছা, না না না, অ্যাড্রেস চেঞ্জ হবে না। মানে প্রতিটা র্যামের প্রতিটা বাইটের তো একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে, বুঝছো? সো তোমার অ্যাড্রেসটা ওইটাই থেকে যাবে, বাট ওই জায়গায় ফাঁকা থাকবে, ওই ওই অ্যাড্রেসে কিছু থাকবে না এখন, বুঝছো? স্যার পয়েন্টার এন্ড রেফারেন্স ভ্যারিয়েবল দুইটাই মেমরি অ্যাড্রেস হোল্ড করে, তাহলে ডিফারেন্সটা কোথায়? আজকে এই ডিফারেন্সটা চলে আসবে একটু পরেই, তখনই আমরা দেখবো না হয়। ওকে স্যার, আমাদের আমাদের এই 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 লেকচারে একটু পরে আসবে ব্যাপারটা। ওকে, তাহলে অ্যাড্রেস মানে আমার এখন পর্যন্ত যা যা বললাম তার মেইন টেক অ্যাওয়ে হচ্ছে যে অ্যাড্রেস থাকে প্রতিটা ভ্যারিয়েবলের। আমি যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি আমার প্রোগ্রামের ভিতর, তখন মেমোরিতে একটা অ্যাড্রেসে তাকে অ্যালোকেট করা হয় এবং সেই জায়গায় ওই ভ্যারিয়েবলটা থাকে। এখন অ্যাড্রেস গুলোকে তোমরা দেখতে পাচ্ছ বেশ খটোমটো ভাবে আমরা লিখে রাখছি এখানে, 0x তারপরে 180A96E8। যাদের নাম্বার সিস্টেম সম্পর্কে আইডিয়া আছে তারা বুঝতে পারছো যে এখানে আমরা হেক্সাডেসিমাল নাম্বার ব্যবহার করছি, তাই না? সো নাম্বার সিস্টেম নিয়ে ডিসকাস করা আমার কাজ না, বাট তারপরে একটু জাস্ট মনে করিয়ে দেওয়া যে হেক্সাডেসিমাল হচ্ছে 16 বেসড নাম্বার সিস্টেম, যেখানে 0 থেকে শুরু করে 1 2 3 4 9 পর্যন্ত এবং তারপরে আবার এ থেকে এফ পর্যন্ত সবগুলো নাম এই ডিজিট গুলো থাকে। আমাদের আমাদের যেই নাম্বার সিস্টেমটা যেটা আমরা রেগুলারলি ইউজ করি সেটা হচ্ছে 10 বেসড। আর কম্পিউটারে যেহেতু আমরা বাইনারি ভ্যালু নিয়ে কাজ করি সেহেতু বাইনারি নাম্বার সিস্টেম প্লাস
2 এর গুণিতক যে সমস্ত নাম্বার আছে সেই নাম্বার সিস্টেমগুলো আমাদের জন্য ইউজফুল, বিশেষ করে 16 বেসড অর্থাৎ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। সেটা সুবিধা কি? সেটা সুবিধা হচ্ছে একটা ডিজিট দিয়ে তুমি 4 বিটস প্রকাশ করতে পারো। এগুলো আমার ধারণা তোমরা পড়ে আসছো, তাই না? তোমাদের তো আইসিটি ইয়েও ছিল, মানে স্কুল কলেজে আইসিটি ছিল না, আমি শিওর না, ছিল আইসিটি? হ্যাঁ, সেখানে তো বোধহয় 9-10 থেকে পড়ে আসার কথা এগুলো। নাম্বার সিস্টেম নিয়ে আমি মানে বেশি কথা আর বলবো না, তোমার আশা করি তোমার মোটামুটি জানা আছে। যেমন ধরো 5C, এটা আমার 5 দিয়ে আমি 4টা বিট প্রকাশ করতে পারি। যেমন এখানে কত 0101, এটা হচ্ছে 5। আর সি মানে কত? সি হচ্ছে 12, তাই না? তাহলে 1100, এই 4টা বিট সি দিয়ে প্রকাশ হচ্ছে। তার মানে এই 5C টুকু আমার 1 বাইট ইনফরমেশন প্রকাশ করতেছে। সো খুব কনভিনিয়েন্টলি যেহেতু আমার 1 বাইটকে প্রকাশ করা যায়, সেজন্য আমরা সাধারণত হেক্সাডেসিমাল সিস্টেম দিয়ে বলে থাকি যে আমার এই বাইটের মধ্যে কি আছে। এই জিনিসটাকে যদি আমি বাইনারিতে লিখতে যেতাম, সেটা মানে ওই ডেসিমাল থেকে বাইনারি থেকে আবার ডেসিমালে কনভার্ট করতে হতো, সেই ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন অনেক ঝামেলা, বাট বাইনারি থেকে হেক্সা কনভার্সন অনেক সহজ। সো আমার এখানে যে নাম্বারটা দেওয়া আছে, এই 0x মানে হচ্ছে এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটা আলাদা কোনো সংখ্যা না। জাস্ট এটা বলতেছে যে হোয়াটএভার ইজ সাকসিডিং দিস 0x ইজ আ হেক্সাডেসিমাল নাম্বার, বুঝছো? তার মানে আমার অ্যাকচুয়াল নাম্বারটা হচ্ছে এগুলা, এই যে 180A96E8। তাহলে বলো এখানে কয়টা বাইট আছে টোটাল? 4 বাইটস, তাই না? আমার এখানে যেহেতু 8টা ডিজিট, প্রতিটা ডিজিট 4 বিটস করে প্রকাশ করে, মানে 2টা ডিজিট 1 বাইট। সো এই 18 হচ্ছে একটা বাইট, 0A হচ্ছে একটা বাইট, 96 হচ্ছে একটা বাইট, E8 হচ্ছে একটা বাইট। এই 4 বাইটস বা 32 বিটস আমরা প্রকাশ করছি এখানে। তার মানে এই জায়গায় আমার মেমোরি হচ্ছে 32 বিটের মেমোরি। ওকে, অর্থাৎ একটা ভ্যারিয়েবলকে রাখতে হলে আমার 32 বিট, মানে অ্যাড্রেসটা 32 বিটের হবে। আচ্ছা, তোমরা কি দেখেছো যে তোমরা কি বলতে পারবা তোমাদের যে কম্পিউটার, তোমরা যে ল্যাপটপ ইউজ করো ধরো, সেটা কত বিট কম্পিউটার? 32 বিট? এরকম কি কখনো দেখেছো তোমরা? 32, 64 এরকম কিছু দেখেছো? ইয়েস, কত বিট বলো তো? 64 বিট। ওকে, সো তোমরা এখন মোটামুটি প্রায় সবারই ইনফ্যাক্ট 64 বিট কম্পিউটার হওয়ার কথা। তোমরা অনেক সময় ওই দেখা যায় না যে আমরা অনলাইনে ধরো কোনো কিছু ডাউনলোড করতেছি, একটা সফটওয়্যার জিজ্ঞেস করে যে কত বিটের জন্য, 32 বিটের জন্য নাকি 64 বিটের জন্য, তাই না? তখন তুমি 64 বিটেরটা ডাউনলোড করো। সো এই 64 বিট মানে কি? মানে হচ্ছে তোমার কম্পিউটারের মেমোরি হচ্ছে 64 বিটের, বুঝছো? একটা মেমোরি অ্যাড্রেসকে 64 বিট দিয়ে প্রকাশ করা হয়। বাট আগের কম্পিউটার গুলোতে আমরা যখন ইউজ করতেছিলাম সেগুলো 32 বিট ছিল। সো এখানকার এক্সাম্পলটা 32 বিটের কম্পিউটার দিয়ে দেয়া, বাট এখনকার হলে সেই নাম্বারটা আরো বড় হবে, মানে 64 বিট মেমোরি তুমি প্রকাশ করতে পারো। তার মানে যদি তোমার 32 বিটের কম্পিউটার হয়, সেক্ষেত্রে মেমোরির সাইজ সর্বোচ্চ 2^32 হতে পারে। ঠিক আছে? বিট বাইটের অঙ্ক মানে তোমাদের হয়তো জানা আছে। 2^30 মানে হচ্ছে 1 গিগা, 2^31 মানে 2 গিগা, 2^34 মানে 4 গিগা। তার মানে 32 বিট কম্পিউটারে হাইয়েস্ট র্যাম 4 গিগাবাইট পর্যন্ত হতে পারত। বাট এখন তোমাদের 64 বিট কম্পিউটার যদি হয়, সেক্ষেত্রে একটা র্যাম সর্বোচ্চ 2^64 হতে পারে। তার মানে বিশাল। হ্যাঁ, 2^30 মানে হচ্ছে গিগা, 40 মানে হচ্ছে টেরা, 50 মানে হচ্ছে পেটা, মানে বিশাল, অনেক অনেক। মানে আপাতত তোমাকে মেমোরি নিয়ে চিন্তা করতে হবে না। তোমাদের বেশিরভাগের মেমোরি মানে র্যাম হয়তো এখন 8 গিগা, 16 গিগা, 32 গিগা এরকম, তাই না? বা আরো বেশিও আছে হয়তো বা, কিন্তু মানে আমাদের হাতে প্রচুর স্পেস আছে। এনিওয়ে, যেটা বলছিলাম যে আমার এখানে এক্সাম্পল গুলো 32 বিট কম্পিউটারের জন্য দেওয়া আছে।
ওকে, তাহলে আমরা এই জায়গায় যেটা করছি সেটা হলো, এখন পয়েন্টারের ব্যাপারটা যদি বলি, যে এখানে আমি একটা ভ্যারিয়েবল নিলাম লেটার, ওকে, এবং এই লেটারটা একটা ক্যারেক্টার, ঠিক আছে? তাহলে মনে করো আমার এখানে কোনো জায়গায় আমি ডিক্লেয়ার করেছিলাম ক্যারেক্টার যার নাম হচ্ছে লেটার ইকুয়াল টু এ, বড় হাতের এ। তোমরা জানো যে প্রত্যেকটা অ্যালফাবেটের যে লেটার সেগুলোর জন্য একটা করেসপন্ডিং নাম্বার আছে, তাই না? যেমন ক্যাপিটাল এ হচ্ছে 65, ক্যাপিটাল বি হচ্ছে 66, এরকম করে করে আমরা আগাতে পারি। আবার স্মল এ হচ্ছে 97, স্মল বি হচ্ছে 98, এরকম করে 122 পর্যন্ত আমরা যেতে পারি। সো প্রত্যেকটা লেটারই আসলে একটা নাম্বার। সো এই কারণে আমার এখানে এই জায়গায় 65 লিখেছি আমরা, অর্থাৎ এটা আমার র্যামে যখন স্টোর হবে তখন সেটা 65 আকারে থাকবে। র্যামে সবই নাম্বার আকারে থাকবে, এবং কম্পিউটারে সবকিছু আলটিমেটলি নাম্বার, তাই না? সো লেটারও নাম্বার, নাম্বারও নাম্বার, ছবিও নাম্বার, গানও নাম্বার, সবই নাম্বার, তাই না? আলটিমেটলি সবকিছুকে আমরা নিউমেরিক্যালি কনভার্ট করে ফেলবো। সো আমি যখন বললাম ক্যারেক্টার লেটার ইকুয়াল টু এ, এটাও আগের কম্পিউটারে যেখানে ক্যারেক্টার বলতে আমরা 1 বাইট বোঝাতাম, এখন সম্ভবত 2 বাইট, যেহেতু ইউনিকোডের জন্য 2 বাইট আমাদের লাগে। তো আমরা এখানে আপাতত ধরে নিচ্ছি যে একটা ক্যারেক্টার 1 বাইটে রাখা সম্ভব। সো যখন তুমি বললা ক্যারেক্টার লেটার ইকুয়াল টু এ, তখন এই যে তোমার র্যামের ভিতর কোনো একটা জায়গায় একটা বাইট তোমাকে অ্যালোকেট করা হলো, সেটাকে এখন থেকে আমরা লেটার নাম দিয়ে চিনবো। তার অ্যাড্রেস হচ্ছে এটা এবং তার ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে? প্রশ্ন উঠতে পারে যে কোন বাইটটা দেওয়া হবে আমাকে, এর উত্তর আমার কাছে জানা নাই, এটা আমার হাতে না। সো প্রোগ্রামার বলতে পারে না যে আমি অমুক জায়গাতেই রাখতে চাই। প্রোগ্রামার জাস্ট বলবে ক্যারেক্টার লেটার ইকুয়াল টু এ বা ইন্টিজার আই ইকুয়াল টু 5। অপারেটিং সিস্টেম তার যেখানে জায়গা পাবে সেই জায়গায় তাকে একটা বাইট দিয়ে দিবে বা 4টা বাইট দিয়ে দিবে, ঠিক আছে? এখন দেখো আমরা এরপরে যদি একটা পয়েন্টার নিই, এই পয়েন্টারটার নাম আমরা দিচ্ছি পিটিআর, এবং কোনোভাবে আমরা ওই পয়েন্টারটার মধ্যে যদি এই লেটারের অ্যাড্রেসটা রাখতে পারি। দেখো লেটারের অ্যাড্রেসটা কি, এই যে অ্যাড্রেসটা লাস্টের 2 ডিজিট মনে রাখি, জাস্ট E8। হ্যাঁ, আমি পয়েন্টার নামক একটা ভ্যারিয়েবল নিলাম যেটা 4 বাইট জায়গা নিচ্ছে, ঠিক আছে? এবং এই ভ্যারিয়েবলটা, এই পয়েন্টারের নির্দিষ্ট কোনো ভ্যালু নাই, যেমন ক্যারেক্টারের ভ্যালু আছে একটা, পয়েন্টারের ভ্যালুটাই হচ্ছে একটা অ্যাড্রেস। এই যে এই অ্যাড্রেসটা কত, এই যে E8 দিয়ে শেষ হচ্ছে, তার মানে এই অ্যাড্রেসটা হচ্ছে এই লেটারের অ্যাড্রেস, ওকে? সো যখন একটা ভ্যারিয়েবল অন্য আরেকটা ভ্যারিয়েবলের অ্যাড্রেসটা হোল্ড করবে তখন সেটাকে আমরা পয়েন্টার বলবো। তার মানে আমার এই পয়েন্টার, ওর ভ্যালুটাই হচ্ছে অন্য আরেক ভদ্রলোকের অ্যাড্রেস, ঠিক আছে? যখন সেটা হবে তখন আমরা বলবো that this pointer is pointing to the variable letter। এই যে এখানে আমরা একটা অ্যারো চিহ্ন দিয়ে জিনিসটা দেখাচ্ছি। সো কনসেপ্টটা হচ্ছে এরকম যে যেহেতু আমার কাছে অ্যাড্রেস আছে আমি ওর দিকে পয়েন্ট করতে পারি। মনে করো তোমাকে কেউ একজন জিজ্ঞেস করলো উমুকের বাসা কোনটা, তুমি যেহেতু বাসাটা চিনো তুমি ওর দিকে পয়েন্ট করে বলে দিলে যে ওইটা হচ্ছে বাসা, তাই না? এই যে the ability to point towards something means that you know the address of that thing or that place, তাই তো? সো পয়েন্টার ভ্যারিয়েবলটার কাছে যেহেতু অ্যাড্রেসটা আছে, সে অন্য একটা ভ্যারিয়েবলকে পয়েন্ট করতেছে, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন? আমরা কোডে যাব একটু পরেই, এখনই কোডে যাব। আচ্ছা, তাহলে চলে যাই কোডে। এখন প্রশ্ন হচ্ছে একটা পয়েন্টারকে কিভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি? উত্তর হচ্ছে ভ্যারিয়েবলের পয়েন্টারের নামের আগে একটা অ্যাস্টেরিস্ক মানে স্টার, আমরা সাধারণত স্টার বলি, বাট কেতাবি ভাষায় এই জিনিসটা হচ্ছে একটা অ্যাস্টেরিস্ক সাইন। অ্যাস্টেরিস্ক শব্দের অর্থ স্টারই, একটু জাস্ট ঢং করে বলা আর কি। সো আমি যদি একটা ভ্যারিয়েবলের সামনে অ্যাস্টেরিস্ক সাইন দেই তাহলে সেটা একটা পয়েন্টার হিসেবে বিবেচিত হবে। খেয়াল করে দেখো পয়েন্টারের কিন্তু একটা ডেটা টাইপও আছে।
তার মানে আমি যদি বলি একটা পয়েন্টারের নাম হচ্ছে পয়েন্টারের টাইপ হচ্ছে ইন্টিজার, তার মানে সে শুধু ইন্টিজার টাইপের ডেটাকেই পয়েন্ট করতে পারে, ঠিক আছে? সো একটা পয়েন্টার যদিও অ্যাড্রেস হোল্ড করে শুধু, তারপরেও সে কার অ্যাড্রেস হোল্ড করছে সেটা আবার ডিপেন্ড করবে ওর টাইপের উপর। সো ইন্টিজার পয়েন্টার হলে সে শুধু ইন্টিজারকে পয়েন্ট করতে পারবে, ক্যারেক্টার পয়েন্টার হলে সে শুধু ক্যারেক্টারকে পয়েন্ট করতে পারবে, ডাবল পয়েন্টার হলে সে শুধু ডাবলকে পয়েন্ট করতে পারবে। তাহলে দেখো আমরা এখানে একটা ডিক্লারেশন করছি, ইন্ট স্টার নাম্বার পয়েন্টার, তার মানে হচ্ছে এটা একটা পয়েন্টার, আর কমা দিয়ে নাম্বার ইকুয়াল টু 20। মানে এখানে বেসিক্যালি দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। তোমরা জানো আমরা চাইলে এটা দুই লাইনেও করতে পারতাম। ফার্স্ট লাইনে ধরো শুধু ইন্ট স্টার নাম্বার পয়েন্টার লিখলাম, সেকেন্ড লাইনে ইন্ট নাম্বার ইকুয়াল টু 20 লিখলাম, এভাবে লেখা যেত। বাট এই ধরনের ডিক্লারেশনের সাথে তোমরা পরিচিত, একসাথে কমা দিয়ে দিয়ে আমরা অনেকগুলো ভ্যারিয়েবলই ডিক্লেয়ার করতে পারি। তার মানে এই লাইনে আমি বেসিক্যালি নাম্বার নামক একটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম এবং নাম্বার পয়েন্টার নামক একটা ইন্টিজার পয়েন্টার ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? অ্যাডিশনালি আমি নাম্বার ইকুয়াল টু 20 বলে দিচ্ছি, সো এটা ইনিশিয়ালাইজও হয়ে যাচ্ছে 20 তে। ওকে, এখন দেখো যখনই দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হলো, সে নাম্বার হোক সে পয়েন্টার হোক সে যাই হোক, প্রত্যেকেরই অ্যাড্রেস আছে, তাই না? আমরা এখন থেকে ওই খটোমটো হেক্সাডেসিমাল অ্যাড্রেস ইউজ না করে সিম্পলিফাইড অ্যাড্রেস ব্যবহার করতেছি। ওকে, সো আমি ধরে নিলাম যে নাম্বার পয়েন্টারের অ্যাড্রেস হচ্ছে 130 আর নাম্বারের অ্যাড্রেস হচ্ছে 144। আরবিট্রারি কিছু ভ্যালু আমরা এখানে জাস্ট দিয়ে দিলাম। ওয়ান্স এগেইন এগুলো হচ্ছে সিম্পলিফাইড অ্যাড্রেস। হ্যাঁ, আমাকে প্রত্যেকবার ওই যদি হেক্সাডেসিমাল নাম্বার লিখতে হয় তাহলে এটা দেখতে খুব বাজে দেখাবে বা মানে ইজিলি ক্যাচ করা ডিফিকাল্ট হবে। সো আমরা এখন সিম্পল অ্যাড্রেস ধরে নিচ্ছি। তাহলে আমরা কি পেলাম? নাম্বার নামক একটা ইন্টিজার আছে আমার। সো এখন থেকে আমি জানি যে প্রত্যেকটা ভ্যারিয়েবলেরই একটা ভ্যালু আছে, একটা অ্যাড্রেস আছে। নাম্বারের অ্যাড্রেস কত? 144, তার মানে আমার র্যামের 144 তম পজিশনে নাম্বারটাকে রাখা আছে। আর ভ্যালু হলো 22, তার মানে ওই ঘরে 20 আছে। তার মানে আমি যদি ধরো র্যামটাকে এইভাবে দেখি, মনে করো আমার এখানে র্যামের অ্যাড্রেস আছে, ধরো এই জায়গায় আছে 130, হ্যাঁ, আবার একটু পরে এখানে আছে মনে করো 144। তাহলে এই 144 তম ঘরে আমি রাখলাম হচ্ছে 20, ঠিক আছে? এবং এটা হচ্ছে আমার নাম্বার। একইভাবে এই পয়েন্টারের নিজের একটা অ্যাড্রেস আছে। দেখো পয়েন্টারের একটা অ্যাড্রেস আছে কারণ ও তো র্যামে জায়গা নিচ্ছে, আবার ও অন্য আরেকজনের অ্যাড্রেসকে হোল্ড করে রাখে। সো এটা হচ্ছে আমার নাম্বার পয়েন্টারের অ্যাড্রেস। আমি এখানে সংক্ষেপে এনপি লিখলাম। তাহলে নাম্বার পয়েন্টারের অ্যাড্রেসটা হচ্ছে 130। এখন পর্যন্ত কিন্তু এরা দুজন কমপ্লিটলি ডিফারেন্ট দুইটা জিনিস, এদের মধ্যে কোনো কানেকশন নাই, ঠিক আছে? কানেকশনটা আমি কিভাবে তৈরি করব? ধরো ফার্স্ট আমি চাইলে নাম্বার পয়েন্টারকে নাল দিয়ে ডিক্লেয়ার করতে পারি। নাল দিয়ে ডিক্লেয়ার করা মানে হচ্ছে এখানে 0 ভ্যালু রাখা, তার মানে সে আসলে কাউকে পয়েন্ট করছে না। এর মানেই না যে সে 0তম অ্যাড্রেসকে পয়েন্ট করতেছে, কারণ 0তম অ্যাড্রেস গুলাতে ওই জায়গাগুলো আসলে স্পেশাল অ্যাড্রেস, ওগুলাতে আমরা কিছু রাখতে পারি না। সো কোনো পয়েন্টার নাল থাকা মানে হচ্ছে সে আসলে কাউকে অ্যাড্রেস করছে না। কিন্তু আমি যদি এখন চাই যে সে আমার এই ভদ্রলোককে অ্যাড্রেস করুক, অর্থাৎ এদের মধ্যে লিঙ্কটা তৈরি করতে চাই, তাহলে আমাকে এই কাজটা করতে হবে, নাম্বার পয়েন্টার ইকুয়াল টু অ্যান্ড নাম্বার। তাহলে আমরা আরেকটা সিম্বল পেলাম এখন, অ্যান্ড, যেটাকে এগেইন এটার কেতাবি নাম হচ্ছে অ্যাম্পারস্যান্ড সাইন, বাট আমরা সংক্ষেপে জাস্ট অ্যান্ডই বলি, তাই না? সো এই অ্যান্ড সাইনটা তুমি যদি লাগিয়ে দাও কোন একটা ভ্যারিয়েবলের সামনে, তখন ওই ভ্যারিয়েবলের অ্যাড্রেস বোঝাবে। ওকে, সো নাম্বার মানে হলো 20, তুমি যদি নাম্বার প্রিন্ট করো তাহলে তুমি পাবা 20, কিন্তু তুমি যদি অ্যান্ড নাম্বার প্রিন্ট করো তাহলে তুমি পাবা ওর অ্যাড্রেস অর্থাৎ 144। তাহলে তুমি যদি চাও যে আমার পয়েন্টারটা এটাকে পয়েন্ট করুক, তাহলে এই যে এই নাম্বারের অ্যাড্রেসটুকু তুমি অ্যাসাইন করে দিবা এর কাছে, তাই না? সো তুমি যখন বলতেছো নাম্বার পয়েন্টার ইকুয়াল টু অ্যান্ড নাম্বার মানে কি 144, তাহলে নাম্বার পয়েন্টার হয়ে গেল 144। সো যেহেতু এখন নাম্বার পয়েন্টার এই নাম্বারের অ্যাড্রেসটা হোল্ড করছে, সেহেতু
এখন আমরা বলতে পারি যে নাম্বার পয়েন্টার ইজ পয়েন্টিং টু নাম্বার। ঠিক আছে, তাহলে দুইটা সিম্বল আমরা শিখলাম, স্টার এবং অ্যান্ড। এগুলো আমাদের খুবই এসেনশিয়াল, খুবই ইউজফুল। আজকে থেকে শুরু করে এই কোর্সের প্রতিটা ক্লাস এবং প্রতিটা ল্যাবেই সম্ভবত তোমাকে কম বেশি ইউজ করতে হবে। সো খুব ভালো মতো বুঝে রাখো। স্টার দিয়ে আমরা শুরুতে ডিক্লেয়ার করি যে আমার ভ্যারিয়েবলটা যে একটা পয়েন্টার, এটা ডিক্লেয়ার করি। পরে আমরা দেখবো যে স্টারের আরো কাজ আছে, আপাতত এটা প্রথম কাজ। আর অ্যান্ড দিয়ে আমরা কোনো একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেসটা পাই। ঠিক আছে, সো আমার কাহিনীটা দাঁড়ালো অনেকটা এরকম। আমার র্যামের দিকে যদি আমি তাকাই, তাহলে ওই যে আমি নাম্বার যখন বললাম, তখন আমাকে নাম্বার যেহেতু একটা ইন্টিজার, ওখানে আমাকে 4 বাইট জায়গা দেওয়া হয়েছে এবং তার অ্যাড্রেসটা শুরু হচ্ছে 144 থেকে। আবার নাম্বার পয়েন্টার, প্রতিটা পয়েন্টারের জন্য আবার এখানে আমরা 4 বাইট জায়গা দিচ্ছি, সেটার অ্যাড্রেসটাও শুরু হচ্ছে 130 থেকে। নাম্বারের ভ্যালু হচ্ছে 20, যেটা আমরা ডিক্লেয়ার করেছিলাম। আর যেহেতু নাম্বার পয়েন্টার ইকুয়াল টু অ্যান্ড নাম্বার বলেছি, সেজন্য নাম্বার পয়েন্টারের ভ্যালু হচ্ছে এই নাম্বারের অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে এটা হলো পয়েন্টারের প্রথম পার্ট। বলো, কোনো কোয়েশ্চেন? স্যার, যখন পয়েন্টারটা একটা অ্যাড্রেস হোল্ড করে তখন ওইটা তো একটা হেক্সাডেসিমাল ভ্যালু থাকে, এটাতে তো ক্যারেক্টারসও থাকে, ওইটা তার ইন্টিজার থাকে না। তাহলে ওইটা পয়েন্টারটা ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করলে ওইটা অ্যাড্রেসটা কিভাবে স্টোর করতেছে? আচ্ছা, অ্যাড্রেসটা সবসময়, আচ্ছা প্রথম কথা হচ্ছে হেক্সাডেসিমাল বাইনারি এসব নিয়ে আমরা চিন্তা করতে চাচ্ছি না। একটা নাম্বার, তাই তো? একই নাম্বারকে তুমি তো চাইলে বাইনারিও হিসেবেও দেখাতে পারো, হেক্সাও দেখাতে পারো, ডেসিমালও দেখাতে পারো, তাই না? তাই তো? সো অ্যাড্রেসটা হচ্ছে একটা নাম্বার। আমরা আমাদের কনভিনিয়েন্সের জন্য ওটা হেক্সাডেসিমালে ইউজুয়ালি লিখি, বাট দ্য পয়েন্ট ইজ ইটস জাস্ট আ নাম্বার। ওকে, তোমার বাসার যেমন অ্যাড্রেস থাকে না, আমার বাসার অ্যাড্রেস হচ্ছে, মনে করো বাসার নাম্বার হচ্ছে 8, তো এটা একটা নাম্বার। তো প্রত্যেকটা অ্যাড্রেস হচ্ছে একটা নাম্বার। ওকে, এখন মানে প্রতিটা ভ্যারিয়েবলের দুইটা কম্পোনেন্ট আছে, একটা অ্যাড্রেস আছে, একটা ভ্যালু আছে। সো আমার ভ্যালুটাও একটা নাম্বার আসলে, যেটা একটু আগেই বললাম যে আমার কম্পিউটারে সবই নাম্বার। কম্পিউটারের মধ্যে তো কোনো মানে অন্য কিছু নাই নাম্বার ছাড়া, তাই না? মানে তুমি যদি টেক্সট যে লিখছো, আলটিমেটলি সেটা নাম্বার হিসেবেই কনভার্ট হচ্ছে। সো র্যামের মধ্যে, সিপিইউর মধ্যে সবকিছুই নাম্বার, নাম্বার ছাড়া কোনো কথাই নেই। সো অ্যাড্রেসও একটা নাম্বার, ভ্যালুও একটা নাম্বার। ওকে, অ্যাড্রেস দিয়ে আমি জাস্ট বোঝাচ্ছি যে আমার র্যামের মধ্যে 1 2 3 4 করে করে কোন পজিশনে ওই জিনিসটা আছে। আর ভ্যালু দিয়ে আমি বলতে চাচ্ছি যে ওই জায়গাটার কন্টেন্টটা কি। ধরো আমি যে নাম্বারটা বলতে চাচ্ছি, ও 144তম পজিশনে ওই নাম্বারটা আছে এবং ওর কন্টেন্টটা হচ্ছে 20। আর পয়েন্টারের ক্ষেত্রে কন্টেন্টটা হবে অন্য কোনো মানে নর্মাল কন্টেন্ট না। যেমন এখানে 144, ইটস নট আ নাম্বার দ্যাট ইউ ক্যান লাইক অ্যাড অর সাবট্রাক্ট। বুঝছো? এইটা একটা নাম্বার, যেটা কিনা তুমি ধরো চাইলে এখন নাম্বার প্লাস প্লাস বলতে পারো, তাই না? বা তুমি মনে করো নাম্বার প্লাস 5 বলতে পারো, তাহলে কি হবে? ওটা 20 জায়গায় 25 হয়ে যাবে, তাই না? কিন্তু এইটা ওই রকম যোগ বিয়োগ করার নাম্বার না, এটা সিম্পলি অন্য আরেকজনের অ্যাড্রেস। ঠিক আছে? Yes, sir. অলরাইট, চিন্তা করতে থাকো আরো কোনো কোয়েশ্চেন আছে কিনা। আমরা এই ফাঁকে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আচ্ছা, একটা কথা বলে রাখি, অ্যাটেন্ডেন্সের পর হুট করে কয়েকজন গায়েব হয়ে যায়, আমি দেখছি। বুঝছো? যে আমি দেখে রাখলাম এখন 42 মানে পিপল দেখা যাচ্ছে আমাদের এই ক্লাসে। অ্যাটেন্ডেন্সের পর টুকটাক কয়েকজন চলে যায়, এটা কিন্তু আমি নোট করব। এটা এটা যেন না হয়। বুঝছো? অ্যাটেন্ডেন্সের পর চলে যাওয়াটা খুব বাজে একটা স্বভাব। মানে আমি নোট করব মানে কি, এটা আসলে এটার জন্য যে আমি তেমন কোনো অ্যাকশন নিব তাও না। তুমি যদি ক্লাস না করো বা না করলেও যদি তোমার চলে,
তাহলে ফাইন, আমার তাতে যে মানে আমি ওটা নিয়ে অত ওয়ারিড না। কিন্তু এটা একটা ব্যাড প্র্যাকটিস। তো আমি চাই না যে তোমরা কোনো ব্যাড প্র্যাকটিস ফলো করো। সো দয়া করে অ্যাটেন্ডেন্সের পর চলে যাবা না, তোমরা বাকি সময়টুকু ইম্পর্টেন্ট আছে। অ্যাটেন্ডেন্সটা কোনো বিষয়ই না, অ্যাটেন্ডেন্সে 5 মার্ক কি 10 মার্ক থাকবে, ওটা ওটা অত বেশি তোমাকে এফেক্ট করবে না। কিন্তু তুমি কনসেপ্ট গুলো না বুঝলে শুধু যে কোর্সে তুমি খারাপ করবা তা না। আসলে যেটা গত ক্লাসে বলতেছিলাম যে তোমাদের সারা জীবনই তুমি যদি সিএসসি লাইনে থাকতে চাও তাহলে সারা জীবন এই কোর্স মানে এই কনসেপ্ট গুলো তোমার লাগবে। ঠিক আছে? তো অ্যাটেন্ডেন্সের দিকে ফোকাস না করে তোমরা ফোকাস করবা হচ্ছে পড়াশোনার দিকে। ল্যাপটপে চার্জ চলে যাচ্ছিল, চার্জে দিলাম। ওকে, দেখা যাক। হাসনাইন, আচ্ছা মোশাররফ, Present, sir. মিনহাজুল ইসলাম, নাফিস, Present, sir. ওমর, Present, sir. সোহাইনু, Present, sir. জুবায়ের, Present, sir. ফাইজুল হক, Present, sir. অর্ণব, Yes, sir. নাভিদ, Present, sir. মোফাজ্জল, Present, sir. তাসিন, Present, sir. শহীদুল ইসলাম, Present, sir. নাইমা, ফয়সাল, Present, sir. দীপ্ত, Present, sir. নেহাল, প্রেজেন্ট স্যার। স্বপ্নিল, Present, sir. জুমানা, Present, sir. রিফা, আসিফ, Present, sir. শাজরিন, Present, sir. সাদিয়া, Present, sir. ইর্তিজা, প্রেজেন্ট স্যার। তানভীর, Present, sir. শান্ত, Yes, sir. ইফতেখার, Present, sir. ধ্রুব, মুবাশশিরা, Present, sir. সালেহ, হুমায়রা, Present, sir. Present, sir. আশিক রাব্বি, Present, sir. নিয়ামুল, Present, sir. রাকিব আল হাসান, Present, sir. অপূর্ব, Present, sir. মেহেদি, Present, sir. ইমরান, Yes, sir. আকিব, Present, sir. তারবিয়া, Present, sir. স্বপ্নিল। Present, sir. আচ্ছা তাহলে Sir, Naima present. আচ্ছা আমি আবার ডাকছি হাসনাইন মারুফ রাফি, মিনহাজুল ইসলাম, নাইমা মহসিন। নাইমা মহসিন Present, প্রেজেন্ট। sir. ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা ব্যাক করি আমাদের। একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার, একটা স্ট্রিং এর পয়েন্টারটা স্যার কিভাবে কাজ করে? স্ট্রিং তো একটা ক্যারেক্টার অ্যারে, তো প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য কি আলাদা আলাদা অ্যাড্রেস থাকে আর পুরো স্ট্রিংটার জন্য একটা অ্যাড্রেস থাকে? পুরো স্ট্রিং এর জন্য একটা অ্যাড্রেস থাকে। আলাদা অ্যারে যখন আমরা কভার করব তখন আরো ডিটেইলস আসবে, ইনফ্যাক্ট স্ট্রিং এর কথাই আসবে।
বাট এখন আপাতত বলে রাখি যে অ্যারে মানে হচ্ছে অ্যারে, যেহেতু অ্যারেতে প্রত্যেকটা ভ্যারিয়েবল পর পর থাকে, সেজন্য ওর প্রথম অ্যাড্রেসটা আমার জানা থাকলেই যথেষ্ট। সো তোমার যদি অ্যারের সাইজ মনে করো 1000 হয়, 1 মিলিয়নও হয়, কথার কথা, সেই ক্ষেত্রে আমার প্রথম অ্যাড্রেসটা জানা থাকলে আমি অ্যারের যে কোনো পজিশনের অ্যাড্রেসে চলে যেতে পারবো, বুঝছো? সো যে কোনো অ্যারেতে প্রথম অ্যাড্রেসটা শুধু আমার স্টোর করতে হয়, বাকিগুলোর দরকার হয় না। আর স্ট্রিং হচ্ছে সিম্পলি একটা ক্যারেক্টার অ্যারে, আর কিছুই না। ইনফ্যাক্ট স্ট্রিং কোনো প্রপার ডেটা টাইপও না, যদিও তুমি জাভাতে এভাবে লিখতা স্ট্রিং এস, তাই না? ওটা কিন্তু একটা 2 নাম্বারই সিস্টেম। 2 নাম্বারই মানে তোমাকে জাভা, যেহেতু স্ট্রিংটা অনেক বেশি ইউজ করতে হয়, জাভা একটা সুযোগ দিচ্ছে স্ট্রিং এভাবে লেখা, কিন্তু ওর ভিতরে জাভা কিন্তু ওটাকে আসলে একটা ক্যারেক্টার অ্যারে হিসেবেই ট্রিট করে, বুঝছো? তো এটা আসলে একটা ক্যারেক্টার অ্যারে। সো ক্যারেক্টার অ্যারে যেহেতু, সেখানেও একটাই অ্যাড্রেস থাকবে প্রথম ভ্যালুটার জন্য। মনে করো তোমার এখানে অ্যাপল একটা স্ট্রিং, সো তুমি সিম্পলি প্রথমটার অ্যাড্রেসটা যদি রাখো তাহলে চলবে। কোনটা? সি প্লাস প্লাসেও স্ট্রিং আছে, সেম ভাবে কাজ করে। হ্যাঁ, কিন্তু সি প্লাস প্লাসে জাভার মতো এরকম স্ট্রিং লেখার উপায় নেই, বুঝছো? তুমি যদি ইউজিং নেমস্পেস দিয়ে স্ট্রিং লেখা যায়। আচ্ছা, হ্যাঁ, স্ট্রিং এর, হ্যাঁ ঠিক, মানে সি প্লাস প্লাস, তোমার কোর সি প্লাস প্লাস এর স্ট্রিং ছিল না, বুঝছো? তবে এখন বোধহয়, মানে এখন পরের ভার্সন গুলোতে এটা একটা শর্ট হ্যান্ড ওয়ে। জাভা যেভাবে শর্ট হ্যান্ডে তোমাকে স্ট্রিং ইউজ করতে দেয়, সি প্লাস প্লাসও তোমাকে সেভাবে করতে পারো তুমি। বাট আসলে মানে প্রপারলি করতে গেলে ওই সে কিন্তু ক্যারেক্টার অ্যারে অথবা ক্যারেক্টার পয়েন্টার দিয়ে তোমাকে স্ট্রিং ইউজ করতে হবে, বুঝছো? কোর সি প্লাস প্লাসে এভাবে স্ট্রিং ইউজ করতে হয়। স্ট্রিং নিয়ে আমাদের আরো আলোচনা আসবে, এই লেকচারে হয়তো কিছু আসবে, বা আরেকটা লেকচারে আরো ডিটেইলস আসবে, তখন আমরা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে ওকে। তাহলে আবার আমরা যদি এখন পর্যন্ত যেই কোডগুলো লিখলাম সেগুলো দেখি। যে আমি প্রথমত ডিক্লেয়ার করলাম একটা পয়েন্টার এবং একটা ইন্টিজার, এবং সেই পয়েন্টারটাকে আমি যখন অ্যান্ড নাম্বার বলে দিলাম তখন এই অ্যাড্রেসটা এর কাছে চলে গেল। এখন আমরা চাইলে এই নাম্বার পয়েন্টার থেকে, দেখো যেহেতু আমাদের লিঙ্ক আপটা হয়ে গেছে, নাম্বার পয়েন্টার এখন পয়েন্ট করছে, যেহেতু আমরা এখান থেকে বসে বসে এই নাম্বারকে ম্যানিপুলেট করতে পারবো। সেটার উপায় কি? এগেইন ওই স্টার সাইনই আমাদের ব্যবহার করতে হবে। দেখো যেহেতু স্টার সাইন বিভিন্ন ভাবে আসছে, আমাদের কনফিউশন তৈরি হতে পারে। সো এখন একটু আগে তোমাদের বলেছিলাম যে স্টারের দুইটা ইউজ আছে। প্রথম ইউজটা হচ্ছে টু ডিক্লেয়ার এ ভ্যারিয়েবল অ্যাজ এ পয়েন্টার। সো আমি যখন এখানে বলতেছি ইন্টিজার পয়েন্টার, নাম্বার পয়েন্টার, তার মানে হচ্ছে we are declaring number pointer as a pointer. এখানে সিম্পলি এতটুকুই বলা হচ্ছে যে নাম্বার পয়েন্টার ইজ এ পয়েন্টার, দ্যাটস ইট, আর কিছু বলা হচ্ছে না। ওই একই সিম্বল স্টারকে আমরা আবার ইউজ করতে পারি পরে, যখন আমি স্টার নাম্বার পয়েন্টার লিখবো, তখন আমি নাম্বার পয়েন্টারের দিয়ে ও যাকে পয়েন্ট করছে তাকে বোঝাবো। ঠিক আছে, তাহলে স্টার নাম্বার পয়েন্টার দিয়ে আমি বুঝবো হচ্ছে নাম্বার পয়েন্টার যাকে পয়েন্ট করছে তার ভ্যালু। ওকে, সো নাম্বার পয়েন্টার কাকে পয়েন্ট করছে? নাম্বারকে পয়েন্ট করছে। নাম্বারের ভ্যালু কত? 20। তার মানে আমি চাইলে এই নাম্বারের ভ্যালু যোগ বিয়োগ করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। সো আমি যদি এখন বলে দিই স্টার নাম্বার পয়েন্টার ইকুয়াল টু 16, তার মানে আমার এখানে নাম্বারের ভ্যালুটাই চেঞ্জ হয়ে যাবে 16। ঠিক আছে, এটাই কিন্তু পয়েন্টারের সিগনিফিকেন্স। এবং পয়েন্টারের মানে কি বলবো, মানে মেইন কাজটাও এখানে, আবার ডেঞ্জারটাও এখানে, পাওয়ারটাও এখানে, ডেঞ্জারটাও এখানে। তাই তো, যেটাই পাওয়ারফুল সেটাই ডেঞ্জারাস হতে পারে, তাই না? দ্যাট হ্যাজ দ্য পোটেনশিয়াল টু বি ডেঞ্জারাস। পয়েন্টার জিনিসটা তোমাদের এখন যদি অন্য প্রসঙ্গে আসি, বা অন্য প্রসঙ্গ বলতে এই প্রসঙ্গে যদি অন্য জায়গায় যাই, যে জাভায় কেন পয়েন্টার নাই?
তাই না? বা পাইথনে কেন পয়েন্টার নেই, এখনকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতে কেন পয়েন্টার নেই, তাই না? পয়েন্টার যদি এত ইউজফুল হয় তাহলে পয়েন্টার বাদ দিলাম কেন আমরা? তার কারণ হচ্ছে পয়েন্টার দিয়ে আমরা অনেক ভালো কাজ যেমন করতে পারি, অনেক খারাপ কাজও করতে পারি। এই যে দেখো এই জায়গাটাতেই নাম্বার পয়েন্টার নামক পয়েন্টার, সে বসে আছে অন্য কোথাও, সে এখানে বসে বসে নাম্বারের ভ্যালুটা চেঞ্জ করে ফেলতেছে। দেখো নাম্বার কিন্তু কিছুই বলে নাই, নাম্বার তার ভ্যালুকে 20 হিসেবে ডিক্লেয়ার করে রাখছে, কিন্তু আরেকজন এসে ওর ভ্যালুটাকে চেঞ্জ করে দিল, বুঝছো? তাহলে ব্যাপারটা অনেকটা এরকম যে তোমার বাসায় ধরো একটা চাবি আছে, তুমি এই চাবিটা অন্য কাউকে হয় নিজে দিলা, অথবা সে জোর করে নিল, অথবা চুরি করলো, অথবা ডুপ্লিকেট করলো। তোমার চাবি যদি অন্য কারো কাছে থাকে তাহলে তো সে তোমার বাসায় ঢুকতে পারবে, এবং ঢুকে হয় তোমার টাকা পয়সা নিয়ে যাবে, অথবা তোমার জিনিসপত্র লন্ডভন্ড করবে, অথবা কোনো একটা কিছু চেঞ্জ করে ফেলবে। এখন এই জিনিসটা অনেক সময় ইউজফুলও বটে, তাই না? মনে করো তুমি চলে যাচ্ছ কক্সবাজারে বেড়াতে, এখন তোমার বাসায় কতগুলো গাছপালা আছে, এগুলাকে পানি দিতে হবে, বা তোমার একটা বিড়াল আছে, ওটাকে খাবার দেওয়া লাগবে, কথার কথা। তখন তুমি কি করো, তোমার নেইবারকে বা তোমার ধরো ফ্রেন্ডকে চাবি দিয়ে গেলা, যে 2 দিন পর পর এসে একটু পানি দিয়ে যাস আমার মানে ইয়েতে গাছে। সো দ্যাটস এ গুড থিং, তাই না? এই উপায়টা যদি তোমার না থাকতো তাহলে তুমি কক্সবাজারই যেতে পারতো না, মানে যাবা কিভাবে? ওই গাছের জন্য তোমার পক্ষে মুভ করাই সম্ভব হতো না, তাই তো? বাট তুমি যেহেতু অন্য কাউকে ট্রাস্ট করে দিয়ে যেতে পারছো, সেজন্য সে এসে পানি দিয়ে যেতে পারে। সো ইটস এ গুড থিং। কিন্তু সমস্যা হচ্ছে যে যদি যাকে দিচ্ছ সে যদি মিসট্রাস্ট করে, তোমার বন্ধু এসে পানি না দিয়ে তোমার টাকা পয়সা চুরি করে নিয়ে গেল, কথার কথা, অথবা অন্য কারো হাতে ওই চাবিটা চলে গেল, কোনো চোর এসে তোমার বাসার থেকে জিনিসপত্র নিয়ে গেল, তাহলে এটা আবার একটা ব্যাড থিং, তাই তো? এক্স্যাক্টলি এই জিনিস পয়েন্টার দিয়েও হয়। পয়েন্টার থেকে যেহেতু অন্য দিক থেকে ম্যানিপুলেট করা সম্ভব একটা ভ্যালুকে, সেহেতু এটার দ্বারা অনেক মিস ইউজ করা যেতে পারে। পৃথিবীর যাবতীয় ভাইরাস যা যা আছে, তুমি মানে তোমরা মানে কম্পিউটার ভাইরাসের কথা বলছো অবভিয়াসলি, সেগুলাতে সবগুলোই পয়েন্টার ব্যবহার করে সাধারণভাবে, এবং ভাইরাস গুলা C++ এই জাতীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয়। আমার জানা মতে পৃথিবীর কোনো ভাইরাস জাভা দিয়ে লেখা হয়নি, ঠিক আছে? কিন্তু এটা ফ্লিপ সাইডে, যেহেতু পয়েন্টার নাই, জাভা দিয়ে যেমন ভাইরাস লেখাও সম্ভব না, তেমন কোনো অপারেটিং সিস্টেম লেখাটাও সম্ভব না, ঠিক আছে? কোর মানে অপারেটিং সিস্টেম যেটা কিনা একদম একটা কম্পিউটারকে রান করবে। এই যে তুমি যে উইন্ডোজ ইউজ করো, লিনাক্স ইউজ করো, ম্যাক ইউজ করো, এই সবগুলোই C++ বা এই জাতীয় ল্যাঙ্গুয়েজ দিয়েই করা। তার কারণ হচ্ছে এটা অপারেটিং সিস্টেমকে তো তোমার মেমোরি ম্যানিপুলেট করতে পারতে হবে, তাই না? সে যদি তা না পারে তাহলে তো সে অপারেটিং সিস্টেম হলো কেন? অপারেটিং সিস্টেম ইজ অল পাওয়ারফুল উইদিন দ্য কম্পিউটার সিস্টেম, তাই তো? সো যে কোনো জায়গায় অ্যাড্রেসকে ম্যানিপুলেট করতে পারার ক্ষমতা তাকে দিতে হবে, এবং সেটা না থাকার কারণে ধরো যে যাদের মধ্যে পয়েন্টার নাই সেই সমস্ত ল্যাঙ্গুয়েজ দিয়ে অপারেটিং সিস্টেম বা সিস্টেম প্রোগ্রামিং করা সম্ভব না, আবার সেগুলোর দ্বারা ভাইরাস লেখাও সম্ভব না, বুঝছো? সো তোমাদেরকে পয়েন্টার ইউজ করতে হলে অবশ্যই পয়েন্টারের এথিক্যাল ইউজ বুঝতে হবে, এবং অ্যাওয়্যার থাকতে হবে যে পয়েন্টার দিয়ে বিভিন্ন রকমের প্রবলেম চাইলে ক্রিয়েট করা যেতে পারে। ইন্টারনেট কি চলে গেল? না, ঠিক আছে। সো এই হলো আমার পয়েন্টারের প্রাথমিক পার্ট। এরপরে আরো কিছু জিনিস যাবে, ওখানে আমি আজকে যাব না। আমি আজকে এই এখন পর্যন্ত যা যা করলাম এই জিনিসগুলোকে একটু সলিডিফাই করতে চাচ্ছি। দেখো আমি একটা এক্সাম্পল দিই তোমাদের। মনে করো তুমি বললা ইন্ট I ইকুয়াল টু ধরো 5। এবার তুমি বললা ইন্ট, আচ্ছা আমি এটা সিনেমার মতো দেখি যে এটার ভিতরে কি ঘটতেছে আমার র্যামের মধ্যে। সো যখন তুমি ইন্ট I ইকুয়াল টু 5 বললা, তখন আমার কোনো একটা জায়গায় I এর জন্য জায়গা বরাদ্দ আছে এবং ওর ভিতরে 5 রাখা আছে, এবং ডেফিনেটলি ওর একটা অ্যাড্রেসও আছে। আমরা ধরে নিলাম কথার কথা ওটা অ্যাড্রেস হচ্ছে 300, ঠিক আছে? এবার তুমি বললা ইন্ট পয়েন্টার, তার নাম দিলাম ধরো P, তুমি জাস্ট এটাই যদি ডিক্লেয়ার করো, তাহলে কোন একটা জায়গায় P এর জন্য একটা জায়গা বরাদ্দ হবে, এই হলো P।
ইনিশিয়ালাইজ করলাম, ধরো আমরা নাল দিই, তাহলে এখানে কত থাকবে 0। আর ও নিজেও যেহেতু ভ্যারিয়েবল, ওরও একটা অ্যাড্রেস আছে, কথার কথা আমরা বললাম ওর অ্যাড্রেসটা হচ্ছে 700। ঠিক আছে সোফা? এখন আমি চাই পি এর সাথে আই এর কানেকশন করতে, মানে পি যেন আই কে পয়েন্ট করে, তাহলে কি করতে হবে বলো তো, তোমরাই বলো। So বলো। asterisk p equals to ampersand I. নো, শুধু পি ইকুয়াল টু ampersand I. ঠিক আছে, শুধু পি ইকুয়াল টু এন্ড আই। তুমি অ্যাস্টেরিক্সটা ইউজ করবা পরে। অ্যাস্টেরিক্স দুই জায়গায় ইউজ হবে, প্রথমে ডিক্লারেশনের সময় যেটা একবার ইউজ করছি, এরপর তুমি যখন পি দিয়ে আই কে ম্যানিপুলেট করতে চাবা তখন। সো যখনই তুমি বললা পি ইকুয়াল টু এন্ড আই, এখন এই আমার এই র্যামের এই জায়গায় কি চেঞ্জ হবে বলো তো? স্যার পি এর ওই জায়গায় 0 জায়গায় 300 হয়ে যাবে। ইয়েস, পি এর ভ্যালু এখন 0 জায়গায় হয়ে যাবে 300। তার মানে আমি হাইপোথেটিক্যালি বলতেছি যে এটা আই কে পয়েন্ট করতেছে। অবভিয়াসলি আমার র্যামের মধ্যে এরকম কোনো পয়েন্টার মানে একটা অ্যারো গিয়ে ধরবে না ওটাকে, তাই না? এটা আমার জাস্ট একটা রিপ্রেজেন্টেশন। ওই পি এর মধ্যে 300 থাকা মানেই এখন পি দ্বারা আই কে ম্যানিপুলেট করা যাবে। এবার আমি কয়েকটা ভ্যালু বলবো, তোমরা বলবা যে এটার মানে আমি যদি এই ভ্যালুটা এখন প্রিন্ট করতে যাই তাহলে কি পাবো। ওকে, বলো। আমি যদি আই প্রিন্ট করি তাহলে কি পাবো? 5. Sir, 5. তাহলে এটা তো আমরা মানে জানি, মানে করে আসছি যে জাস্ট সিম্পলি আই প্রিন্ট করলে আমি 5 পাবো। আমি যদি এন্ড আই প্রিন্ট করি তাহলে কি পাবো? 300. তাহলে আই এর অ্যাড্রেস পাবো 300। আমি যদি স্টার আই প্রিন্ট করি তাহলে কি পাবো? স্যার স্টার আই না স্টার পি। বলো, এটা কঠিন প্রশ্ন। স্টার আই দিলে কি পাবো আমি? নাল। স্যার নাল। আচ্ছা, আসলে কাছাকাছি, নালও না, আসলে কিছুই পাবো না। এটা এরর দেখাবে। তুমি যদি এটা প্রিন্ট করতে চাও তাহলে এটা কম্পাইলার এরর দেখাবে। তার মানে নর্মাল একটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে স্টার অ্যাস্টেরিস্ক সাইনের কোনো ভ্যালু নাই, মানে কোনো ইউজ নাই, বুঝছো? আই যেহেতু একটা রেগুলার ভ্যারিয়েবল, এটা পয়েন্টার না, আই এর সাথে অ্যাস্টেরিস্ক দেওয়া যাবে না। তুমি দিলে দেখবে যে এরর দেখাচ্ছে। ওকে, সো স্টার আই বলতে কিছু নাই। এবার তুমি বলো, আমি যদি পি প্রিন্ট করি, শুধু পি, তাহলে কি দেখাবে? 300. 300। হ্যাঁ, পি যে আই, আই বললে যেমন আই এর ভ্যালু বোঝায়, পি বললে তেমন পি এর ভ্যালু বোঝায়, বুঝছো? সো পি এর ভ্যালু হচ্ছে অন্যের অ্যাড্রেস, বাট আসলে মানে পি বললে আমি পাবো 300। আমি যদি এন্ড পি বলি তাহলে কি পাবো? 700। যেমন আই এর একটা অ্যাড্রেস আছে, পি এরও একটা অ্যাড্রেস আছে। আই এন্ড আই দিয়ে যেমন আই এর অ্যাড্রেস পাওয়া যায়, এন্ড পি দিয়ে পি এর অ্যাড্রেস পাওয়া যায়, ঠিক আছে? আর আমি যদি স্টার পি দিই তাহলে কি পাবো? Sir, 5. হ্যাঁ, স্টার পি মানেই হচ্ছে পি যাকে পয়েন্ট করছে তার ভ্যালু। তাহলে স্টার পি দিলে আমি পাবো হচ্ছে 5। ঠিক আছে? তার মানে বোঝা গেল যে আই, শুধু আই এবং স্টার পি, এই দুইটা জিনিস আসলে একই জিনিস। ঠিক আছে? আই দিয়ে আই এর ভ্যালু বোঝায়, স্টার পি দিয়ে পি যাকে পয়েন্ট করতেছে তার ভ্যালু বোঝায়, মানে দুইটা বেসিক্যালি একই জিনিস। আবার এন্ড আই আর শুধু পি একই জিনিস। ঠিক আছে না? আই দিয়ে আই এর অ্যাড্রেস বোঝায়, পি দিয়ে পি এর ভ্যালু বোঝায়, হুইচ ইজ দ্য অ্যাড্রেস অফ আই। বলো, এই জায়গাটুকু যদি তুমি বুঝো তাহলে পয়েন্টার সম্পর্কে আমাদের যা জানা প্রয়োজন তার অর্ধেকটাই তুমি বুঝে গেছো অলরেডি। এখান থেকে আমরা বিল্ড করতে পারি। এনি কোয়েশ্চেন্স এই জায়গাগুলো নিয়ে আমাকে বলো। ওই স্টার এন্ড এই জিনিসগুলো আমরা মানে যেহেতু অভ্যস্ত না সেভাবে, সেহেতু একটু মানে ঝামেলা লাগতে পারে চিহ্নগুলো দেখলে। আমি তোমাদের কথা জানি না, আমার লাগতো বা এখনো লাগে, একটু চিহ্ন টিহ্ন তার মধ্যে ঘুর ঘুর করতে থাকে, বাট আমাদেরকে ওইটার থেকে বের হয়ে আসতেই হবে।
সো স্টার্ট। ওকে, সো বলো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার নেক্সট ক্লাসে তোমাদেরকে জনে জনে ধরে জিজ্ঞেস করা হবে কোনটা কি জিনিস। স্যার আচ্ছা, তোমাকে অবশ্যই নেক্সট ক্লাসের আগে এগুলো বুঝার। হ্যাঁ বলো বলো। স্যার ইন্টিজার স্ট্যাটিক পি আমি যদি জাস্ট ডিক্লেয়ার করি তাহলে কি ইন্টারলি এটা নাল হিসাবে অ্যাসাইন থাকে না? না, তুমি যদি নাল না বলে এমনি ডিক্লেয়ার করো ওটা একটা গার্বেজ ভ্যালু হিসেবে থাকবে। গার্বেজ মানে কি, ওই যে একটু আগে বলতেছিলাম না কিছু প্রথম দিকে, যে একটা ভ্যারিয়েবলের কাজ শেষ হয়ে যাওয়ার পরেও ওইটা থেকে যায় ওখানে। সো এমন মানে ওই পিটা যে জায়গায় অ্যালোকেট করা হবে ওই জায়গার আগে অরিজিনাল যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা থেকে যায়। সো ওইটা আসলে মানে কিছু মিন করবে না, বুঝছো? ওগুলোকে আমরা গার্বেজ ভ্যালু বলি। সো এই কারণে আমরা ইনিশিয়ালাইজটা ওভাবে করতে চাই না। জাভাতে একটু ডিফারেন্ট, জাভায় অটোমেটিকলি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা মাত্রই ওটাকে একটা ভ্যালু অ্যাসাইন করে দেয় তারা, কিন্তু সি সি প্লাস প্লাসে আমার জানা মতে করে না। এখনকার লেটেস্ট ভার্সন গুলাতে একটু চেঞ্জ হতে পারে, বাট এমনি যদি শুধু পি লিখে দাও ওটা একটা গার্বেজ ভ্যালু থাকবে। নাল দিলে সেটা প্রপারলি নাল হিসেবে থাকবে, যে মানে বোঝা যাচ্ছে যে ও কাউকে ডিক্লেয়ার পয়েন্ট করতেছে না। আর এরপর থেকে তুমি অ্যান্ড দিয়ে অন্য কোনো অ্যাড্রেস দিলে সে ওটাকে পয়েন্ট করবে। স্যার আমি বলো। ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম তো স্যার, ওই ছিল স্যার এই যে যেরকম পি এম্পারসেন্ট পি বা অ্যাস্ট্রিক পি, যখন আমরা প্রিন্ট করব প্রিন্ট করার সময় ডিরেক্টলি এগুলোকে থাকবো, তাই না? নাকি আমাদের অল্টারনেট? কথা তো একটু কেটে কেটে গেছে, আবার একটু বলবা? স্যার মানে আমাদের যে পি এম্পারসেন্ট পি এবং অ্যাস্ট্রিক পি যেটা এগুলো প্রিন্টে কল করতে পারি, মানে ফর ভ্যালুস। হ্যাঁ করতে পারি, তুমি ট্রাই করে দেখো। অ্যাস্ট্রিক আয়ের বিষয়টা স্যার আমি একটু বুঝিনি, আমি একটু ডিসকানেক্ট ছিলাম তো। আচ্ছা, অ্যাস্টেরিস্ক আই মানে হচ্ছে আই যেহেতু একটা রেগুলার ভ্যারিয়েবল, জাস্ট রেগুলার একটা ইন্টিজার, একটা নর্মাল ক্যারেক্টার বা একটা ডাবল বা একটা ফ্লোট বা একটা বুলিয়ান, এগুলার ক্ষেত্রে স্টার চিহ্নর কোনো মিনিং নাই, বুঝছো? স্টারের মিনিং শুধু পয়েন্টারের ক্ষেত্রে আসে। তো তুমি যদি স্টার আই বলতে চাও দেখবা যে এরর দেখাচ্ছে, ও স্টার আই বলতে কিছু নাই, বুঝছো? আই মানে আই এর ভ্যালু, অ্যান্ড আই মানে আই এর কন্টেন্ট অ্যাড্রেস, বুঝছো? পি মানে পি এর ভ্যালু, অ্যান্ড পি মানে অ্যান্ড পি এর অ্যাড্রেস। স্টার পি মানে আই এর ভ্যালু, অর্থাৎ পি যাকে পয়েন্ট করতেছে তার ভ্যালু, বাট স্টার আই বলতে কিছু নেই। স্যার বুঝতে পারছি স্যার। অলরাইট। Sir, how can we pass reference by value? ওকে, রেফারেন্স পাসিং ভ্যালুজ এন্ড পাসিং রেফারেন্সেস আমরা নেক্সট ক্লাসে সেটা কভার করব। ওকে, এখন আজকের ক্লাসে আমি আর মানে এর চেয়ে কমপ্লিকেট করতে চাচ্ছি না, সিম্পলি এই জিনিসটা তোমাদের মধ্যে ফুল আসুক। এরপরে রেফারেন্সের ব্যাপারে বেশ অনেক আলোচনা আছে নেক্সট ক্লাসে। আমরা ইনফ্যাক্ট ওই রেফারেন্স ভ্যারিয়েবল এবং পাসিং প্যারামিটারস বাই ভ্যালু এন্ড বাই রেফারেন্স যেগুলো তুমি বলতে চাচ্ছ, এক্স্যাক্টলি এই কন্টেন্টটাই আমাদের নেক্সট ক্লাসের টপিক। ঠিক আছে? সো নেক্সট ক্লাসটা ঠিক মতো করো, এইগুলো বুঝে আসো। আমি ইনিশিয়ালি খুব স্লো আগাই এই জন্য যে এগুলো এতই ফান্ডামেন্টাল কনসেপ্ট, যদি একটু তোমার মধ্যে এখানে কোনো ঘাটতি থেকে যায় তুমি কিন্তু জায়গায় জায়গায় ধাক্কা খাবা, বুঝছো? প্রত্যেকটা ক্লাসে তোমাকে এই কনসেপ্ট গুলা ইউজ করতে হবে। সো এই ব্যাপারটায় যেন তোমরা একদম ফুললি ক্লিয়ার থাকো, এবং সেই জন্য আমি নেক্সট ক্লাসে তোমাদের কয়েকজনকে জিজ্ঞেস করবো যে কি বুঝলা, বুঝছো? সো সেটার জন্য রেডি থাকবা। অবশ্যই আমাদের ভিডিও দেখে আসবা বা স্লাইড গুলো দেখে আসবা। অল্প জিনিসই আজকে কভার করা হয়েছে, এমন বেশি কিছু না, কিন্তু টিউসডেতে সবাই যেন এক্স্যাক্টলি এই সেম পেজে থাকে। স্যার আগে স্লাইডে একটু প্রবলেম ছিল। অবশ্যই বলো। ওই যে পয়েন্টার দিয়ে যে ভ্যালু চেঞ্জ হয়ে যায় স্যার, ওই জিনিসটাতে একটু প্রবলেম স্যার, যে 20 থেকে 16 হয়ে গিয়েছে। ইয়েস, এই যে দেখো, তুমি যদি এখানে বলতা নাম্বার ইকুয়াল টু 16, হ্যাঁ, তাহলে কি নাম্বার 20 থেকে 16 হয়ে যেত না? জি স্যার, যেত তো। যখন পয়েন্টার পয়েন্ট করে ফেলছে, মানে নাম্বার পয়েন্টার এখন নাম্বারের অ্যাড্রেসটা পেয়ে গেছে, বুঝছো? এখন নাম্বার পয়েন্টার নিজের খুশি মতো ওই নাম্বারের ভ্যালু চেঞ্জ করতে পারবে। সো এখন নাম্বার ইকুয়াল টু 16 বললে যেমন
নাম্বারটা 20 থেকে 16 এ চেঞ্জ হয়ে যাবে। একইভাবে স্টার নাম্বার ইকুয়াল টু 16 বললেও স্টার নাম্বারটা মানে ওই নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? অর্থাৎ তুমি যে কোনো জায়গায় নাম্বারের পরিবর্তে স্টার নাম্বার ব্যবহার করতে পারো এখন। জি স্যার, স্টার নাম্বার অটো আপডেট হয়ে যাবে। হ্যাঁ, তো স্টার নাম্বার পয়েন্টার বলা মানেই হচ্ছে নাম্বার পয়েন্টার যাকে পয়েন্ট করতেছে তার ভ্যালু। সো স্টার নাম্বার পয়েন্টার প্লাস প্লাস তুমি করতে পারো চাইলে, বুঝছো? তাহলে নাম্বার প্লাস প্লাস করলে যেমন 20 জায়গায় 21 হয়ে যেত, তুমি এখন স্টার নাম্বার পয়েন্টার প্লাস প্লাস করো, সেটাও 21 হয়ে যাবে, বুঝছো? দুইটা এক্স্যাক্টলি সেম জিনিসই এখন বোঝাচ্ছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। Any more questions? Feel free. Sir, on the first page you see the name of the book. Which book are the you book following? is called okay, I think I didn't upload the syllabus curriculum, right? Okay, I will do that today. The name of the book is C++ plus data structures. Okay, so I will upload it today. Okay, sir, thank you. You will get all the information in that course outline. Okay? But it's called C++ plus data structures. Sir. Yes, please. Sir, pointer declare করার সময় কি ভ্যালু অ্যাসাইন করা যায় না? হ্যাঁ, অবশ্যই করা যায়। ভ্যালু বলতে তুমি চাইলে দাঁড়াও, এখানে যখন ডিক্লেয়ার করতেছো এই জায়গাতে মানে ডিক্লারেশনের সময় তুমি এভাবে করতে পারো। দেখো ইন্ট দেখা যাচ্ছে এটা, জি স্যার, স্টার নাম্বার পয়েন্টার ইকুয়াল টু এন্ড নাম্বার, জাস্ট এভাবে ডাইরেক্টলি ডিক্লেয়ার করে দেওয়া যায়। ভ্যালু ওভাবে দেওয়া যায় না যে আমি চাচ্ছি ও 500 অ্যাড্রেস পয়েন্ট করুক, সেভাবে না। তোমার একটা মানে গিভেন ভ্যারিয়েবল থাকবে, ওই ভ্যারিয়েবলের অ্যাড্রেসটা তুমি ওকে অ্যাসাইন করে দিতে পারো। সো তুমি ডাইরেক্টলি এক লাইনে এটা করতে পারো। আমি ইচ্ছা করে এভাবে করি নাই যেন কনফিউশন না থাকে, বাট চাইলে এভাবে করা যায়। তুমি যেমন চাইলে এভাবে লিখতে পারো ইন্ট এক্স ইকুয়াল টু 5, এভাবে লেখা যায়। আবার চাইলে তুমি এটাকে 2 লাইন বানাতে পারো, ইন্ট এক্স পরের লাইনে আবার লিখলে এক্স ইকুয়াল টু 5, তাই না? একইভাবে এখানেও তুমি চাইলে ইন্ট স্টার নাম্বার পয়েন্টার এক লাইনে, পরের লাইনে গিয়ে নাম্বার পয়েন্টার ইকুয়াল টু এন্ড নাম্বার এভাবে দিতে পারো। স্যার এখানে তো পরের লাইনে স্টার্টটা থাকবে না। পরের লাইনে স্টার থাকবে না, ওটাই হচ্ছে মানে এর বিষয় যে এইখানে স্টার আছে। তুমি যখন ডিক্লারেশনের সময় দিবা, এই স্টারটা হচ্ছে ও যে পয়েন্টার এটা বোঝানোর জন্য দেওয়া, বুঝছো? এই কারণে এখানে প্রথম লাইনে যখন দিবা তখন ইন্ট স্টার নাম্বার পয়েন্টার এভাবে তোমাকে দিতে হবে। কিন্তু পরের লাইনে তুমি যখন যাবা, অলরেডি ডিক্লারেশন হয়ে গেছে, তখন কিন্তু আর এখানে স্টার আসবে না, তখন জাস্ট সিম্পলি নাম্বার পয়েন্টার ইকুয়াল টু এন্ড নাম্বার এভাবে আসবে। ঠিক আছে? একটু কনফিউজিং লাগবে হয়তো প্রথম দিকে, কিছু জিনিস আছে তুমি প্রোগ্রাম না করা পর্যন্ত একদম ক্লিয়ার হবে না। আমার ক্লাসে ধরো 80% পর্যন্ত তো ক্লিয়ার হলেই চলবে, কারণ বাকি 20% তুমি অ্যাকচুয়ালি হাতে কলমে বসে কোড লেখার আগ পর্যন্ত একদম মানে যাকে বলে তোমার ভিতর গেঁথে যাওয়ার কথা না, বুঝছো? সো ওইটা একটু কোড করো, 1-2টা ল্যাব করো, দেখবা যে একদম সহজেই বোঝা যাচ্ছে। বাট এই জন্যই বললাম যে এখানে ডিস্টিংশন বিটুইন দিস স্টার এন্ড দিস স্টার এটা বুঝতে হবে। এই স্টারটা হলো ডিক্লারেশনের সময়, জাস্ট ডিক্লারেশন হয়ে যাওয়ার পর থেকে স্টার বলতে আমরা অন্য জিনিস বোঝাবো। ঠিক আছে? জি স্যার। গুড। ঠিক আছে, সো আমার মনে হয় আজকের মতো আমরা বিদায় নিতে পারি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ টিউসডেতে আমাদের দেখা হবে। ওয়ান্স এগেইন আবারও বলছি, আজকের এই কনসেপ্টগুলো অবশ্যই তোমার মধ্যে থাকতে হবে টিউসডেতে, কোনোভাবে